নমস্কার, শুভ সন্ধ্যা। আন্তর্জাতিক দ্বিভাষিক ওয়েবিনার আদিবাসী সংস্কৃতি, সাহিত্য, সংস্কৃতি, নৃবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান আয়োজিত দ্বিতীয় বর্ষের এই ওয়েবিনারে সবাইকে স্বাগত। পাশাপাশি আন্তর্জাতিক দ্বিভাষিক ওয়েবিনার আদিবাসী জীবনযাত্রা, সাহিত্য, সংস্কৃতি, নৃবিজ্ঞান ও ভাষাবিজ্ঞানের আয়োজক ও উদ্যোক্তাদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা আয়োজন আমাদের সকলের জন্য তারা করেছেন বলে। বিভিন্ন বয়সী ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা এবং রিসার্চ স্কলার সকলে যেভাবে এক জায়গায় এসে একটা একাডেমিক পরিসরে আলোচনার সুযোগ তারা করে দিয়েছেন সকলকে, তার জন্য তাদের একটা বিশেষ ধন্যবাদ প্রাপ্য। আজকে এই 4B সেশন, 7 দিন ধরে যে আমাদের সেশন চলছে তার 4B সেশন আজকে। এই সেশনে আজ যে থিম সেটা হলো আদিবাসী সংস্কৃতি বা ট্রাইবাল কালচার। এই আদিবাসী সংস্কৃতি বা ট্রাইবাল কালচারের উপর আজ বক্তব্য রাখবেন 5 জন বক্তা। 5 জন বক্তাকেই আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অবশ্যই স্বাগত জানাচ্ছি। আজ যারা বক্তব্য রাখবেন আমি তাদের নাম ঘোষণা করছি। রয়েছেন ডক্টর অনুপ কুমার মাঝি, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বাংলা বিভাগ, দুর্গাপুর উইমেন্স কলেজ। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। তিনি বক্তব্য রাখবেন সাঁওতাল সমাজের শিকার উৎসব, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই বিষয়ের উপর। তারপরে রয়েছেন সুষমা সোরেন, তিনি পিএইচডি রিসার্চ স্কলার, সংস্কৃত বিভাগ, সিধু কানু বিশ্ববিদ্যালয় থেকে। তিনি বক্তব্য রাখবেন সাঁওতাল সংস্কৃতিতে জন্ম মৃত্যু বিষয়ক লোকাচার এই বিষয়ের উপর। এরপর রয়েছেন এমাদুল ইসলাম, তিনি পিএইচডি রিসার্চ স্কলার, রায়গঞ্জ ইউনিভার্সিটি। তিনি বক্তব্য রাখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদিবাসী ভাবনা, বিশেষ করে সাঁওতাল উপজাতি এই বিষয়ের উপর। এরপর রয়েছেন সুশীল মান্ডি, তিনি পিএইচডি রিসার্চ স্কলার, ডিপার্টমেন্ট অফ লিঙ্গুইস্টিক্স, কলকাতা বিশ্ববিদ্যালয়। তিনি বক্তব্য রাখবেন সাঁওতালি, মুন্ডারি ও হো ভাষিক সম্প্রদায়ের সংস্কৃতি তুলনার নিরিখে এই বিষয়ের উপর। এবং আজকের সর্বশেষ বক্তা থাকবেন সিদ্ধেশ্বর টুডু, তিনি এমএ স্টুডেন্ট, বাংলা বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তাদের বক্তব্য শুনবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকের অনুষ্ঠানে, আজকের এই পর্বে আমাদের সভাপতিত্ব করবেন শিউলি বসাক, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। শিউলি বসাক যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং ভাষাবিজ্ঞান বিশেষ পত্র সহ স্নাতকোত্তর। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সাহিত্য আন্দোলনের শৈলী নিয়ে পিএইচডি গবেষণারত। শৈলী বিজ্ঞান ছাড়াও সমাজ ভাষা বিজ্ঞান ও মনোভাষা বিজ্ঞান বিষয়ে গবেষণামূলক কাজে আগ্রহী। প্রকাশিত গ্রন্থদ্বয় মনোভাষা বিজ্ঞান, শিশুর ভাষা, প্রবন্ধ সপ্তম, এই দুটি বই। আমি মাননীয়া শিউলি বসাক মহাশয়কে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। ধন্যবাদ ঋত্বিক বাবু, অনেক ধন্যবাদ। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। IBWTL2 এর পক্ষ থেকে আজ চতুর্থ দিনের এই সমান্তরাল অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই IBWTL2 এর অর্গানাইজার এবং সেক্রেটারি মাননীয় পতিত পাবন পাল মহাশয়কে। এইরকম একটি সপ্তাহব্যাপী আন্তর্জাতিক অধিবেশনের জন্য অসংখ্য ধন্যবাদ তাকে। এছাড়া আমি ধন্যবাদ জানাই এই অধিবেশনের উপদেষ্টা মণ্ডলী ও ব্যবস্থাপক মণ্ডলী সকল সদস্য, বিশিষ্ট বক্তা, সভাপতি, সঞ্চালক, প্রবন্ধ উপস্থাপক ও অংশগ্রহণকারী সকলকে। এই সমান্তরাল অধিবেশনে আজ 5টি প্রবন্ধ উপস্থাপন রয়েছে। তাদের পরিচয় তুলে ধরেছেন ঋত্বিক চক্রবর্তী। আমি এবার একে একে প্রবন্ধ উপস্থাপকদেরকে ডেকে নিচ্ছি। প্রথম প্রবন্ধটি পাঠ করবেন ডক্টর অনুপ কুমার মাঝি। তিনি বলবেন সাঁওতাল সমাজের শিকার উৎসব, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে। আপনাকে স্বাগত স্যার, আপনি শুরু করুন। ম্যাম, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এই ওয়েবিনারে বলার অনুমতি দিয়ে। আমার বিষয় সাঁওতাল সমাজের শিকার উৎসব, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গের প্রধান বাংলাভাষী গোষ্ঠীর পরেই সর্বাপেক্ষা বৃহৎ জনগোষ্ঠীর নাম সাঁওতাল।
সাঁওতাল ছাড়াও এই রাজ্যের আর যেসব আদিবাসী গোষ্ঠী বসবাস করে সেগুলি যথাক্রমে ভূমিজ, কোড়া, লোহার, মাল, মাহালি, ওরাও, মুন্ডা প্রভৃতি। প্রাচীন গোষ্ঠীভুক্ত সাঁওতালদের সঙ্গে প্রাচীন এই গোষ্ঠীগুলো সাংস্কৃতিক মিল থাকলেও জনসংখ্যা অপেক্ষাকৃত কম হওয়ার জন্য সব ক্ষেত্রে নিজেদের সংস্কৃতি ধরে রাখা এদের পক্ষে সম্ভবপর হয়নি। প্রতিবেশী হিন্দু সমাজের প্রভাব এদের মধ্যে বেশি পরিলক্ষিত হয়। এর উল্টোটা যে হয়নি এমনটাও নয়, অর্থাৎ আদিবাসী সমাজের সংস্কৃতি থেকে হিন্দুরাও অনেক কিছুই গ্রহণ করেছে। রাজ্যের এই গোষ্ঠীগুলির মধ্যে একমাত্র সাঁওতাল জনগোষ্ঠী এখনো পর্যন্ত নিজেদের সংস্কৃতিকে ধরে রাখতে পেরেছে বলেই মনে করা যায়। রাজ্যের সাঁওতাল জনগোষ্ঠী তাদের জন্ম, মৃত্যু, বিবাহের আচার পালনে, ধর্মীয় পূজা পাশা ও সামাজিক উৎসব অনুষ্ঠানে নিজস্বতার পরিচয় বহন করে চলেছে। একই রকম ভাবে তাদের জাতীয় যে শিকার উৎসব, সেই শিকার উৎসবের ধারাটিকেও তারা স্বমহিমায় সেটিকে পালন করে আসছে। আমি এই বিষয়টার উপরেই আলোকপাত করতে চাইছি, যদিও প্রথমে আমি স্বীকার করে নিই এই বিষয়ে আমার সীমাবদ্ধতার কথা। কারণ এই জাতীয় শিকার উৎসবে আমি যোগদান করতে পারিনি, সুযোগ এসেছিল কিন্তু আমি যোগদান করতে পারিনি। কিন্তু আমার যে বন্ধু বান্ধব বা আমার পরিচিত জনেরা যারা গিয়েছিল তাদের অভিজ্ঞতা আমি খুব কাছ থেকে আমি শুনেছি তাদের কাছ থেকে, এবং যে শিকার উৎসবের যে ক্ষেত্র সেটা আমি পর্যবেক্ষণ করে এসেছি, এবং অনেকের সাথে মিলিত হয়েই আমি তাদের অভিজ্ঞতাকে আমি এখানে শেয়ার করছি। দক্ষিণ পশ্চিমবঙ্গের সাঁওতাল সমাজের প্রচলিত উৎসবের একটি হলো শিকার উৎসব। অন্যান্য উৎসবের মতোই শিকার উৎসব সাঁওতাল গোষ্ঠীর একটি ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি। ঐতিহ্যপূর্ণ বলার কারণ, প্রতি বছর বৈশাখী পূর্ণিমাতে দলে দলে সাঁওতাল পুরুষরা জঙ্গলে যায় শিকার উৎসব পালন করার জন্য। বিশেষ এই উৎসবটিকে নবীন সাঁওতাল যুবকদের পৌরসত্ব প্রতিষ্ঠার বিশেষ ক্ষেত্র বলে মনে করা হয়। সমাজের ঐতিহ্যবাহী শিকার উৎসবে যোগদান প্রত্যেক তরুণ সাঁওতাল যুবার কাছে অত্যন্ত উৎসাহের। শিকার উৎসবে যোগদান করার অর্থ নারী মনে যোগ্য পুরুষ রূপে স্থায়ী স্বীকৃতি পাওয়া, আর অবিবাহিত যুবকদের নিকট এই উৎসবের তাৎপর্য হলো বিবাহের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হওয়া। বন্যপ্রাণী শিকার করার উন্মাদনা তো রয়েইছে, এছাড়াও শিকার উৎসব উপলক্ষে আয়োজিত রাত্রিকালীন আনন্দ অনুষ্ঠানের হাতছানি এই উৎসবের একটা বড় আকর্ষণ। যুগ যুগ ধরে অবিবাহিত যুবকরা বিবাহ পূর্ববর্তী জীবনে যৌন শিক্ষার প্রথম পাঠ এই শিকার উৎসব থেকে লাভ করে আসছে। এই উৎসবে নারীদের অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সমাজের এটাই প্রথা। প্রাচীন এই সাঁওতাল গোষ্ঠী এখনো পর্যন্ত গ্রামের উৎসব অনুষ্ঠানের দিনক্ষণ নির্বাচন থেকে শুরু করে তাদের বিচার ব্যবস্থা পরিচালনায় সমাজের স্বতন্ত্রতা রক্ষা করে চলেছে। গ্রামের নির্দিষ্ট কয়েকজন কর্তা ব্যক্তির সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে গণ্য করা হয়। গ্রাম পরিচালনায় প্রত্যেক সাঁওতাল গ্রামে এমনই 5 জন করে কর্তা ব্যক্তি নির্দিষ্ট রয়েছে। সাঁওতাল সমাজে এরা মরে হর হিসেবে পরিচিত। প্রত্যেক সাঁওতাল গ্রামে এই 5 জন ব্যক্তি বিশেষ পদাধিকারের মর্যাদা পেয়ে থাকেন। এই পদগুলি যথাক্রমে মাঝি বাবা, জগমাঝি, পারানিক, গডেত এবং নায়কে। সামাজিক গ্রাম শাসন থেকে শুরু করে গ্রামের প্রতীকী উৎসব অনুষ্ঠান পরিচালনাতে এদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীনকাল থেকে আজ অবধি সাঁওতাল জনসাধারণ এই বিচার ব্যবস্থাকে মেনে আসছে। আবার গ্রামীণ বিচারে কেউ সন্তুষ্ট না হলে এখানেও ন্যায় বিচারের জন্য পারগানা অর্থাৎ আঞ্চলিক বিচার ব্যবস্থা রয়েছে। এর উপরে আছে ল-বীর বাইসি অর্থাৎ সর্ব উচ্চ বিচারালয়। ল-বীর বাইসি অনেকটা সুপ্রিম কোর্টের মতো, যদিও প্রতি বছর নিয়ম করে এই বিচার বসে না। প্রয়োজন অনুসারে এই বিচার সভার আয়োজন করা হয়ে থাকে। সেই সময় সাঁওতাল প্রতিনিধি প্রতিটি আঞ্চলিক শাখায় এই খবর পাঠিয়ে দেয়। এই খবর জানানোর একটা রীতি রয়েছে। বিচার সভার নির্দিষ্ট দিন অনুসারে সুতোতে গিঁট দিয়ে ওই সুতো শালপাতার পুঁটুলিতে করে প্রতিটি মাঝির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই প্রথাটি শালগেরা নামেও পরিচিত। খুব প্রয়োজন না হলে এই বিচার সভা ডাকা হয় না। সাধারণত জাতীয় সংকট কিংবা অস্তিত্বের সংকট দেখা দিলে এই সভার ডাক দেওয়া হয়। একসময় ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এই শালগেরার ডাক দেওয়া হয়েছিল।
শিকার উৎসবের নির্দিষ্ট দিনেই যেহেতু এই বিচার সভার আয়োজন করা হয়ে থাকে, এ কারণে লবির বাইসি শিকার উৎসবের একটি গুরুত্বপূর্ণ দিক। ভারতীয় বিচার ব্যবস্থার সমান্তরাল সাঁওতাল সমাজেও বিচার কাঠামো লক্ষ্য করা যায়। তবে এটা মনে করার কোনো কারণ নেই যে ভারতীয় বিচার ব্যবস্থার অনুকরণ করে সাঁওতাল বিচার ব্যবস্থা তৈরি হয়েছে, কারণ বহু যুগ ধরে সাঁওতাল সমাজ এই ধারা অনুসারে চলে আসছে। সাঁওতাল বিচার ব্যবস্থার সর্বোচ্চ এই বিচারালয়টিতে আঞ্চলিক সমস্যার সমাধান থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান এই বিচারের মান্যতা পায়। ইদানিংকালে সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে সরকারি আইন আদালতের উপর নির্ভরশীলতা লক্ষ্য করা যাচ্ছে, তবে সেটা বৃহৎ জনগোষ্ঠীর একটা ক্ষুদ্র অংশের মধ্যে দেখা যাচ্ছে। লবির বাইসি যেহেতু শিকার উৎসবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান বা সভা, এই কারণে শিকার উৎসবে এই বিষয়টিও আলোচনার যুক্তিযুক্ত। এরপর আমি জানাই শিকার উৎসবের প্রস্তুতি। সাঁওতাল সমাজের প্রতিটি লোকসাধারণ জানে বৈশাখী পূর্ণিমাতে জাতীয় শিকারের দিন নির্দিষ্ট। এ কারণে বৈশাখ মাস পড়লেই শুরু হয়ে যায় শিকার যাত্রার প্রস্তুতি। শিকার যেহেতু দলগত প্রচেষ্টা, তাই এবারের শিকার যাত্রায় কোন কোন শিকারী অংশগ্রহণ করবে প্রথমে এটা ঠিক করা হয়। দল গঠনের পরেই শুরু হয়ে যায় অস্ত্রে শান দিয়ে নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি। এরপর নির্দিষ্ট দিনে শিকারী দলের সদস্যরা একে একে উপস্থিত হয় গ্রামের সীমানা সংলগ্ন চৌরাস্তায়। শিকারী যাত্রায় প্রত্যেকের সঙ্গে থাকে তীর, ধনুক, ধারালো বর্ষা, কুঠার ইত্যাদি। শুধু তাই নয়, রাতের বেলা নাচ গান আনন্দ উৎসব করার জন্য সিঙ্গা, ধামসা, মাদল, করতাল প্রভৃতি বাদ্যযন্ত্র সঙ্গে থাকে। শিকারীর দল গ্রামের সীমানায় জড়ো হলে কুড়ম নায়কে সেখানে উপস্থিত হয়। এই সময় সমাজের কিছু আচার পালনের পর প্রত্যেকে শিকারে যাওয়ার অনুমতি পায়। বিশেষ করে আরেকটি কথা এখানে বলে রাখা প্রয়োজন, এই কুড়ম নায়কে একমাত্র এই শিকার উৎসব উপলক্ষেই নিজের রক্ত দিয়ে গ্রাম দেবতার পুজো দিয়ে থাকে। কাজেই কুড়ম নায়কের এই যে তার যে গ্রাম দেবতার গ্রাম দেবতার উদ্দেশ্যে তার এই যে রক্ত উৎসর্গ করা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিকার ক্ষেত্রতে পৌঁছে শিকারীর দল ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়। একটা অংশ জঙ্গলে শিকারের অনুসন্ধান ও ফাঁদ পাতার কাজ করে, আরেকটা অংশ তীক্ষ্ণ অস্ত্রের আঘাতে শিকারকে ঘায়েল করে। ক্ষুধা তৃষ্ণা ভুলে শিকারীরা সারাদিন ধরে নিরলসভাবে শিকারের সন্ধানে ছুটতে ছুটতে একসময় সন্ধ্যা নেমে আসে। ছোট ছোট দলে ভাগ হওয়া শিকারীরা প্রত্যেকে মৃত জীবজন্তুদের নিয়ে একটি নির্দিষ্ট স্থানে মিলিত হয়। বিশেষ এই স্থানটি গিপিতি টান্ডি নামে পরিচিত। রীতি অনুসারে উৎসবে অংশগ্রহণকারী প্রত্যেকের মধ্যে মাংস ভাগ করা হয়। ফাঁকা এই মাঠে একে একে সব শিকারীর দল উপস্থিত হলে মাঠের চেহারা তখন উৎসবের রূপ পায়। চতুর্দিক বনভূমির দ্বারা ঘেরা ফাঁকা এই মাঠে হিংস্র জীবজন্তুদের সম্ভাব্য আক্রমণের আশঙ্কা থাকে। সমবেত শিকারীর দল শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালিয়ে তার চারদিকে গোল করে বসে পড়ে। পূব আকাশে তখন পূর্ণিমার চাঁদ, বনভূমির উপর মায়াময় জ্যোৎস্না। কাঠের আগুনে মাংস ঝলসানো হয়। অতি উৎসাহী অনেকেই হাড়িয়াতে চুমুক দেয়। গল্প গুজব হাসি ঠাট্টার মধ্যে দিয়ে মোদির নেশালস চোখে মায়াবী এই সময়টাকে প্রত্যেকেই উপভোগ করতে যায়। যে কারণে শিকারীদের অনেকেই এই সময়ের টানে প্রতি বছর শিকার উৎসবে যোগ দেয়। সারা রাত্রি এই উৎসব উদযাপনের জন্য নাচ গানেরও ব্যবস্থা থাকে। ধামসা মাদলে দ্রিমি দ্রিমি বোল প্রতিটি পুরুষের হৃদয় আন্দোলিত করে তোলে। আগেই বলেছি, এই উৎসব একান্তই পুরুষদের। উৎসবে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ। এ কারণে অল্প বয়সী যুবক থেকে শুরু করে মধ্যবয়সী পুরুষ নিঃসংকোচে প্রত্যেকে এই নাচে অংশগ্রহণ করে। যেমন এরকমই একটি বিশিষ্ট গান এদের রয়েছে, তার মধ্যে আমি দু একটা উদাহরণ রেখেছি। আমি এই অংশে আমি পড়ে শোনাই। সিং বীর সেদো রাকো সেনো আ রম ঝম তালা ইদো কালুকটা দরবার কো সেনো আ সিঙ্গে 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 ইদো ঝমর ঝমর। অর্থাৎ সিং অরণ্যে মাঝ রাত্রে ঝমঝম করে শিকারে যায়, আর কলকাতায় দিন রাত দরবার করতে যায় ঝমঝম করে। অর্থাৎ কলকাতার
যে রেলগাড়ির যে ঝমঝম তখনকার দিনের যাত্রাপথ, তার সাথে শিকারের একসাথে বাদ্যযন্ত্র সহকারে শিকারীর দলের যাত্রা করার এই বিষয়টাকে লক্ষ্য করেই এই গানটি বাঁধা হয়েছে বলেই মনে করা যায়। আরেকটি গান রয়েছে, পাঞ্চিত বুরু চটরে কুড়ি কোয়া সেদোয়া হোর আকানা ইয়ামি কেদোয়াকো পোর কুলাই পুটুর তোয়ে দেরেং আনিজ কাকড়া দেনা মানা তেগেই পারমেন দ। অর্থাৎ পাঞ্চেত পাহাড়ের উপর মেয়েরা শিকার করলো, সাদা খরগোশ, সিংযুক্ত লোমহীন শিয়াল, কেকলাস, এগুলো এলো এলো করতে করতেই পেরিয়ে গেল। প্রাসঙ্গিকভাবে বলে রাখি যে এই গানটিতে নারীদের শিকার যাত্রার কথা বলা হয়েছে, যদিও প্রথা অনুযায়ী নারীরা শিকারে অংশগ্রহণ করে না। হয়তো এখানে নারীদের প্রতি ব্যঙ্গ করা হয়েছে, নারীদের স্বভাবের প্রতি ব্যঙ্গ করে বলা হয়েছে। পুরুষরা যেখানে হিংস্র জীবজন্তু অনায়াসে শিকার করে, সেখানে নারীদের ক্ষেত্রে সাদা খরগোশ, গিরগিটি জাতীয় সরীসৃপ, বিশেষ ক্যাকলাস আর লোম ওঠা শিয়ালের মতো নিরীহ প্রাণী। এছাড়া গানে এও ইঙ্গিত করা হয়েছে, নারী যদি শিকারে যায় তাহলে এলো ওলো করতে করতে শিকার পালিয়ে যায়। সারা রাত ধরে একদিকে চলে নাচ গানের আসর, কোনো জায়গায় বসে গল্পের আসর, কোথাও আবার ধাঁধার আসর। এই সকল গল্প ধাঁধার অধিকাংশ অশ্লীল বা ছদ্ম অশ্লীল। আসলে এই উৎসবের আকর্ষণের কেন্দ্রবিন্দুই হলো বিনোদন। পুরুষদের, বিশেষ করে অল্প বয়সী তরুণদের প্রাক যৌবনের পাঠ হলো এই শিকার উৎসব। হাসি ঠাট্টা গল্প গুজব করতে করতে এভাবেই একসময় রাত কেটে যায়, নতুন সূর্য ওঠে। অনেকের কাছে এই উৎসবের অভিজ্ঞতা একেবারেই নতুন। নতুন ভাবনায় উদ্দীপ্ত এই সকল তরুণদের জীবনে এই এক স্মরণীয় অভিজ্ঞতা। এবার ঘরে ফেরার পালা। বাড়ির সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। রীতি অনুসারে শিকারীর দল ঘরে ফিরে এলে প্রত্যেককে বরণ করে ঘরে তোলা হয়। আরেকটি রীতি রয়েছে যে যখন সাঁওতাল পুরুষরা, বিবাহিত পুরুষরা শিকার উৎসবে যোগদান করে, তখন তারা বাড়ির তাদের বধূদের হাতের নোয়া এবং শাঁখা সেগুলো তারা খুলে রেখে দেয়। আবার যখন শিকার শেষে যখন বাড়িতে যখন তারা ঢোকে, তখন সেই শাঁখা এবং সেই যে পলা বা লোহা সেগুলো তারা নিজের হাতে তাদের পরিয়ে দেয়। কাজেই বাড়িতেও অধীর আগ্রহে এই শিকারী দলের জন্য প্রত্যেকেই অপেক্ষা করে থাকে। খুব স্বাভাবিক, তারা যখন ফিরে আসে তখন একটা উৎসবের চেহারা নেয়। এরপর ফিরে একেবারে চলে আসি উপসংহার। বাঁকুড়া জেলার সাঁওতাল যুবকদের একটা বড় অংশকে এই সময় শুশুনিয়া এবং বিহারীনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলে শিকারের জন্য সমবেত হতে দেখা যায়। এছাড়াও জয়পুরের জঙ্গল, সোনামুখীর জঙ্গল, রানীবাঁধের জঙ্গলেও শিকার করতে দেখা যায়। শিকারে দক্ষ ও অতি উৎসাহী সাঁওতাল পুরুষরা পার্শ্ববর্তী জেলার অযোধ্যা পাহাড়ে শিকার উৎসবে যোগদান করতে যায়। সাঁওতালদের কাছে অযোধ্যা পাহাড় হলো সবচেয়ে বড় শিকার ক্ষেত্র। শিকার উৎসবের গুরুত্ব বোঝাতে লেখক কলেন্দ্র মান্ডি জানিয়েছেন, শিকার জীবনের কোনো এক বিশেষ আকাঙ্ক্ষা মেটাবার জন্য নয়, কিছু পাওয়ার আশায় নয়, কিংবা প্রাচীন প্রথাকে বাঁচিয়ে রাখার জন্যও নয়। এসব কিছু ঊর্ধ্বে, এমনকি সমস্ত সামাজিক উৎসবের ঊর্ধ্বে একটা স্বতন্ত্র অধিকার দিয়ে এই উৎসব পালন করা হয়। সরকারি আইনে শেষ সরকারি আইনে বন্যপ্রাণী হত্যা কঠোরভাবে নিষিদ্ধ। তবে সাঁওতাল সমাজের শিকার উৎসবের প্রথা প্রাচীন সময় থেকে চলে আসছে বলে সরকার পক্ষ থেকেও গোষ্ঠী ও ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দেওয়া হয়েছে। সাঁওতাল সমাজের প্রথাগত শিকার উৎসবকে মান্যতা দিয়ে এ সময় সরকারি আইন কিছুটা শিথিল করা হয়। তবে বন দপ্তর থেকে বন্য প্রাণীদের রক্ষা করতে সচেতনতা বাড়ানোর পদ্ধতি অবলম্বন করা হয়। বিশেষভাবে অনুরোধ করা হয় লুপ্তপ্রায় প্রাণীদের হত্যা না করার জন্য। কিন্তু শিকারে ব্যবহৃত সুতীক্ষ্ণ তীর, বর্ষার ফলা আর ধারালো টাঙ্গের কোপ এড়িয়ে শিকার ফসকানো সহজ নয়। এখানেই আশঙ্কা হয় উৎসবের অন্তরালে কিছু অতি উৎসাহী অসচেতন যুবকদের হাতে ফি বছর অসংখ্য প্রাণীদের হত্যালীলার কারণেই ঐতিহ্যপূর্ণ এই প্রথা কবে না বন্ধ হয়ে যায়। আশার আলো এটাই যে বর্তমান সময়ে সাঁওতাল সমাজের তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনে সচেতন সাঁওতাল যুবা পুরুষদের সংখ্যা আরো বাড়বে বলেই আমাদের বিশ্বাস। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর অনুপ কুমার মাঝিকে।
খুব ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন এবং খুব তথ্য সমৃদ্ধ এই আলোচনা, আমরা অনেক সমৃদ্ধ হলাম। আর আমরা প্রশ্ন উত্তর পর্বটি অনুষ্ঠানের শেষে রাখছি। আপনাদের অবশ্যই। কারোর কোনো প্রশ্ন থাকলে অনুষ্ঠানের শেষে অবশ্যই করবেন এবং সংশ্লিষ্ট বক্তারা উত্তর দেবেন। আর অনুপ কুমার মাঝিকে আরো একবার ধন্যবাদ যে সময়ের মধ্যে বক্তব্য শেষ করার জন্য। 15 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে, একদম সময়ে আপনি শেষ করেছেন। সংক্ষেপে এবং খুব সংহত এই উপস্থাপনা, অনেক ধন্যবাদ। আর আমি পরবর্তী বক্তাদের বলে আপনাকেও রাখি, প্রণাম দেবেন ম্যাম, আপনিও প্রণাম নেবেন আমার। পরবর্তী বক্তাদেরও বলে রাখি যে সবার জন্য 15 মিনিট সময়, প্রতিটি পেপারের জন্য 15 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। সেই সময়ের মধ্যে শেষ করার অনুরোধ রইল। দ্বিতীয় বক্তা সুষমা সোরেন, তাকে আমি স্বাগত জানাই IBWTL2 এর পক্ষ থেকে। তিনি উপস্থাপন করবেন সাঁওতাল সংস্কৃতিতে জন্ম মৃত্যু বিষয়ক লোকাচার নিয়ে। সুষমা সোরেনকে স্বাগত, আপনি শুরু করুন। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই বলি যে আমার টাইটেলটা একটু ভুল হয়েছে, ওখানে মিস্টেক হয়ে গেছে হয়তো। আমার বিষয় হচ্ছে সাঁওতাল সংস্কৃতিতে জন্ম মৃত্যু বিবাহ বিষয়ক লোকাচার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি বলুন। হ্যাঁ, তো প্রথমেই বলি যে সাঁওতাল এই শব্দটি সম্ভবত সাঁওতাল শব্দের অপভ্রংশ। মিশনারি স্ক্রেপরুট সাহেবের মতে এই নামটি তারা কয়েক পুরুষ ধরে বসবাস করার পরে এটা গ্রহণ করেছে। আমরা জানি যে আগে প্রাচীন মেদিনীপুরের এক অংশকে বলা হতো সামন্তভূমি। সাঁওতাল শব্দটি সম্ভবত এই সাঁওতাল শব্দটি এখানে সামন্ত পাল থেকে আহ, সাঁওতাল শব্দটি এসেছে। সাঁওতালরা নিজেদেরকে খেরওয়াল বংশ বলে নিজেদের মধ্যে পরিচয় দেয়। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য ভারতবর্ষের অন্যান্য রাজ্য যেমন ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, এছাড়াও ভারতবর্ষের বাইরে নেপাল, বাংলাদেশ এদের অবস্থান রয়েছে। অন্যান্য সংস্কৃতির মতো সাঁওতাল সংস্কৃতিতেও জন্ম মৃত্যু বিবাহ বিষয়ক লোকাচার বা সংস্কার দেখা যায়। জন্ম সংস্কার, জন্ম সংস্কার এদের সাঁওতাল গোষ্ঠীর কোনো নারী অন্তঃসত্ত্বা হলে তাকে কতকগুলো বিষয় মেনে চলতে হয়। যেমন কোনো কিছু সেলাই না করা, নদী, ঝর্ণা, জঙ্গল একা না যাওয়া, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় বাইরে বেরোনো নিষিদ্ধ, স্বামীর সাথী ছাড়া অন্য কোথাও যাওয়াও নিষিদ্ধ। এই সাঁওতাল সংস্কৃতিতে অন্তঃসত্ত্বা নারীকে সাতভক্ষণ অনুষ্ঠান একটা রীতি রয়েছে। এটা সম্ভবত এটা 7 বা 9 মাসে দেওয়া হয়। আবার সাঁওতাল সংস্কৃতির যে গোত্র রয়েছে 12টি গোত্র, সেই গোত্রের মধ্যে আবার কোনো কোনো গোত্রে এই সাতভক্ষণ অনুষ্ঠান রীতি আবার দেখা যায় না। পরে সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ঘরের চালে কোনো কিছুকে ছুঁড়ে আওয়াজ করা নীতি থাকে, যাকে সাঁওতালি ভাষায় বলা হয় সারিন্দার। তারা এটা বিশ্বাস করে যে জন্মগ্রহণের পরে সন্তানের এর আওয়াজ শোনানোর ফলে সেই সন্তান তাদের সাহসী হবে। আগে যেহেতু প্রাচীন কাল থেকে যেহেতু সাঁওতালদের মধ্যে জন্ম সংস্কারে ধাইমার গুরুত্ব রয়েছে, কিন্তু বর্তমানে সময় বা পরিস্থিতির উপর নির্ভর করে এখন অনেকটাই তার গুরুত্ব হ্রাস পেয়েছে। সন্তান জন্মানোর পর প্রাচীনকালের রীতি অনুযায়ী বর্তমান কালেও ধাইমাকে ডেকে নেওয়া হয়। তিনি গ্রামের সেই পরিবারের অর্থাৎ শিশু এবং মায়ের সেবা করে থাকেন। তারপরে অনুষ্ঠান করা হয় অশুচি। এই অশুচি পর্যায়ে যখন থাকে তখন ওই গ্রামের মধ্যে কোনো অনুষ্ঠান করা যায় না।
ছেলে হলে 5 দিন এবং মেয়ে হলে 3 দিনে ছাটিয়ার বা শুদ্ধিকরণ অনুষ্ঠান করা হয়। এই শুদ্ধিকরণ অনুষ্ঠানে শিশু সন্তানের মস্তক মুন্ডন করা হয় এবং সেই নবজাতকের চুল শালপাতার বাটিতে শালপাতার বাটি তৈরি করে পরে সেটা জলে ভাসিয়ে দেওয়া হয়। তারপর ধাইমা স্নান করে শিশুটির মা এবং শিশুকে শরীরে আতপ চালের গুঁড়ো, গোবর জল ছিটিয়ে দেয়। তারপরে সেই আতপ চালের গুঁড়ো গ্রামের যারা শুদ্ধিকরণ অনুষ্ঠানে উপস্থিত থাকে তাদেরকে সবার বুকে ছিটিয়ে দেওয়া। শুদ্ধিকরণের পরে হয় নামকরণ অনুষ্ঠান। নামকরণে গ্রামের প্রধান যে 5 জন ব্যক্তি গ্রামের শাসন ব্যবস্থা পরিচালনা করেন, তিনি ছাড়া গ্রামের আবার কয়েকজনকে ডাকা হয়। এই নামকরণ অনুষ্ঠানে প্রথম সন্তান হলে পিতৃকুলের পিতৃ পরিচয় অর্থাৎ পিতৃকুলের নাম অনুসারে পুত্র বা কন্যার নাম দেওয়া হয় এবং দ্বিতীয় সন্তান হলে মাতৃকুলের নাম অনুসারে নামকরণ করা হয়। নামকরণ অনুষ্ঠানের পর হয় অন্নপ্রাশন। এই অন্নপ্রাশনেও পুত্র হলে 6 মাস এবং কন্যা হলে 7 মাসে অন্নপ্রাশন করার রীতি রয়েছে। এই অন্নপ্রাশনে মাতুলালয় থেকে আত্মীয় স্বজন আসে, শিশু সন্তানটিকে হলুদ জলে স্নান করানো হয়। তারপর কুলোতে গোবর, কিছু ধান এবং একটা টাকা রাখা হয়। এর ফলে তারা বিশ্বাস করে যে শিশুটির ভবিষ্যৎ সম্পর্কে তারা এর থেকে জানতে পারে, এটাই তারা বিশ্বাস করে। এইভাবে জন্ম বিষয়ক সংস্কার সম্পন্ন হয়। বিবাহ, বিবাহকে সাঁওতালি ভাষায় বাপলা বলা হয়। বিবাহ অন্যান্য সংস্কারের মধ্যে তাদের অন্যতম সংস্কার। বিবাহ বিভিন্ন প্রকার রয়েছে, কিন্তু তার মধ্যে প্রধান 7টি। এই 7টি প্রধান বিবাহ হলো কিরিং-বাহু বাপলা, টুঙ্কি-দিপিল বাপলা, অরাদের বাপলা, নির্বল বাপলা, ইতুপ সিঁদুর বাপলা, সাঙ্গা বাপলা, কিরিং-জামাই বাপলা। তার মধ্যে প্রধান বিবাহ হলো কিরিং-বাহু বাপলা, যা বেশিরভাগ ক্ষেত্রে এই বিবাহের রীতি রয়েছে। কিরিং-বাহু বাপলা এই বিবাহের ক্ষেত্রে উপযুক্ত ছেলে বা মেয়ের ক্ষেত্রে এই বিবাহ হয়, সেটা ঘটকের সাহায্যে পাত্রের পিতা মাতা কন্যা সন্তানের বাড়িতে যায় এবং পাত্রের পিতামাতার সাথে কথাবার্তা করে তারা এই বিবাহ সম্পন্ন করে। সাঁওতাল সংস্কৃতিতে বিবাহের ক্ষেত্রে কন্যাপণ রয়েছে। এই কিরিং-বাহু বাপলার ক্ষেত্রে কন্যাপণ রয়েছে, যা খুবই সামান্য মাত্র। এদের মধ্যে এই বিবাহে সূর্যদেবকে সাক্ষী করে এই বিবাহ সম্পন্ন হয়েছে। টুঙ্কি-দিপিল বাপলা, এই বিবাহের ক্ষেত্রে যারা খুবই গরিব, যাদের বিবাহের সামর্থ্য থাকে না, তাদের ক্ষেত্রে এই বিবাহ রয়েছে। এই বিবাহে শুধুমাত্র কন্যাপণ লাগে, বিবাহ মেয়ের বাড়িতে হয় না। পাত্রের বাড়ি থেকে আত্মীয় স্বজন নিয়ে মেয়েটাকে আনতে যায় এবং পাত্রের বাড়িতে নিয়ে এসে মেয়ের বিবাহ হয়। এই বিবাহে কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় না। অরাদের বাপলা, অর কথার অর্থ হলো জোরপূর্বক বিবাহ, অর্থাৎ অপহরণ করে নিয়ে যাওয়া। এই বিবাহে কোনো ছেলে যদি কোনো মেয়ের পছন্দ হয় এবং সেই মেয়েটি যদি বিয়েতে রাজি না হয়, সেক্ষেত্রে ছেলেটি মেয়েটির তার বন্ধু বান্ধবের সাহায্যে মেয়েটিকে জোর করে অপহরণ করে নিয়ে আনা হয়, তারপর বিবাহ করা হয়। এই বিবাহ হচ্ছে অরাদের বাপলা। নির্বল বাপলা, এই বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রী নিজেদের পছন্দ অনুযায়ী বিবাহ করে বাড়ির অমতে। বিয়ে করার পর তারা যখন
ছেলে তার নিজের বাড়িতে নিয়ে যায়, তখন পাত্রের বাড়িতে রাজি হয় না, বাড়িতে প্রবেশ করতে দেয় না। সেই সময় তারা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে। এই বিবাহই হচ্ছে মেয়ের বড় বাপলা, ইতুর সিঁদুর বাপলা। এই বিবাহ কোনো ছেলের বা কোনো ছেলের যদি কোনো মেয়েকে পছন্দ হয়, সে মেয়েটিকে প্রস্তাব দেয় বিয়ের জন্য, কিন্তু মেয়েটি যদি বিবাহে রাজি না হয়, তাকে জোরপূর্বক সিঁদুর দেওয়া হয়। আবার ছেলেটিও যদি সিঁদুরের পরিবর্তে ধুলোও দেয়, সেটাকেও তারা সিঁদুর হিসাবে মনে করে। এবং এই বিবাহই হচ্ছে ইতুর সিঁদুর বাপলা, সাঙ্গা বাপলা। সাঁওতাল সমাজের অন্যতম এক বিবাহ হচ্ছে সাঙ্গা বাপলা। এই বিবাহে যে সমস্ত মেয়েরা স্বামী পরিত্যক্তা, বিবাহ বিচ্ছিন্ন, বিধবা, তাদের পুনরায় যে বিবাহ, সেই বিবাহ হচ্ছে সাঙ্গা বাপলা। এই বিবাহে অন্যান্য বিবাহের মতো হয় না। এই বিবাহে মেয়ের স্মৃতিতে সিঁদুর দেওয়া হয় না, তার পরিবর্তে একটা সাদা ফুলে সিঁদুর দিয়ে সেই ফুলটাকে খোপায় গুঁজে দেওয়া হয়। এই বিবাহ হচ্ছে সাঙ্গা বাপলা। কিরিন জামাই বাপলা। এই বিবাহে প্রধানত যে মেয়ে কুমারী অবস্থায় অন্তঃসত্ত্বা হয়, পরে যখন সেই মেয়েটিকে দোষী ব্যক্তির নাম প্রকাশ করতে বলা হয়, কিন্তু মেয়েটি যদি সেই ব্যক্তির নাম প্রকাশ না করে, তাহলে ভাবী সন্তানের অভিভাবকত্ব এবং গোত্র পাওয়ার জন্য অন্য ব্যক্তির সন্ধান করা হয়। যদি কোনো সহৃদয় ব্যক্তি পাওয়া যায়, তাহলে তার সাথে বিবাহ হয়। কিন্তু যদি সেই কোনো ব্যক্তি না পাওয়া যায়, তখন সেই গ্রামের পঞ্চভদ্রের মধ্যে একজন জগমাঝি, তিনি তার গোত্র এবং কুলের মর্যাদা ওই ভাবী সন্তানকে দেওয়া হয়। এই বিবাহই হচ্ছে কিরিন জামাই বাপলা। এরপরে হচ্ছে মৃত্যু সংস্কার। সাঁওতাল সংস্কৃতিতে মৃতদেহ দুই রীতিতেই সৎকার করার রীতি রয়েছে, অর্থাৎ দাহ করা এবং কবর দেওয়া, এই দুই প্রথাই প্রচলিত রয়েছে। এটা অবশ্য পরিবারের আর্থিক অবস্থার উপর নির্ভর করে করা হয়ে থাকে। অন্তঃসত্ত্বা নারী বা শিশুর মৃতদেহ দাহ করা হয় না। মৃতদেহ দাহর ক্ষেত্রে শ্মশানে নিয়ে যাওয়ার আগে সেই মৃতদেহকে হলুদ, তেল, সিঁদুর মাখানো হয় এবং এই কাজটি শুধুমাত্র পরিবারের লোকজনেই করে থাকে। মৃতদেহকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয়, তারপর গ্রামের চৌমাথায় রেখে সেখানে সেই মৃতদেহ করে খই, তুলা, মুড়ি এইসব ছড়িয়ে দেওয়া হয়। তারা বিশ্বাস করে যে এই সমস্ত জিনিস ছড়িয়ে দেওয়ার ফলে অশরীরী কোনো আত্মা মৃতদেহ সৎকারে কোনো বাধার সৃষ্টি করবে না। দাহ করার ক্ষেত্রে মৃতদেহের সাথে একটা মুরগির বাচ্চা বলি দেওয়া হয়। তাদের বিশ্বাস যে এই মুরগি বাচ্চাটি মৃতদেহের আত্মার সাথে স্বর্গে যাবে। মুখাগ্নি জ্যেষ্ঠপুত্র করে থাকেন। বাড়ির সমস্ত জিনিস, পুরনো সমস্ত জিনিস ফেলে দেওয়া হয়। তারপরে মৃত দাহ করার 3 দিন পরে করা হয় ছোট শ্রাদ্ধ, যা সাঁওতালি ভাষায় বলা হয় তেল নাহান। ওই দিনই মৃত ব্যক্তির ছায়াকে বাড়ির দেবতার রূপ দেওয়া হয়। তারপরে মারাং গুরু এবং অন্যান্য দেবতা পূর্বপুরুষদের উদ্দেশ্যে মুরগি এবং হাড়িয়া উৎসর্গ করা হয়। 3 দিনের পরে করা হয় শ্রাদ্ধ অনুষ্ঠান, যা সাঁওতালি ভাষায় বলা হয় ভাঁড়ান। এটা অনেক সময় সেই পরিবারের আর্থিক সামর্থ্য অনুসারেই করা হয়ে থাকে। যাদের সামর্থ্য থাকে তারা 10 বা 15 দিনের মধ্যে করে, এবং যাদের সেই সামর্থ্য থাকে না, তারা 1 বছরের মধ্যেই এই শ্রাদ্ধ বা ভাঁড়ান সম্পন্ন করে। ভাঁড়ান উৎসবে
বা শ্রাদ্ধ অনুষ্ঠানে আত্মীয় স্বজনকে ডাকা হয়, তারা নতুন বস্ত্র দান করে। পরে স্নানের পরে উঠোনে গোবর লেপা হয়, সেখানে মৃত ব্যক্তি, পূর্বপুরুষ এবং দেবতাদের উদ্দেশ্যে ছাগল মুরগি উৎসর্গ করা হয় আত্মার শান্তি কামনা করার উদ্দেশ্যে। এইভাবেই মৃত্যু সংস্কার সম্পন্ন হয়। এবার আমি শেষ করছি। সাঁওতালি সংস্কৃতিতে লোকাচার যেমন সমাজকে সমৃদ্ধ করেছে, এই সংস্কৃতিতে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান অধিকার থাকে। এই সংস্কৃতিতে কোনো লিঙ্গ বৈষম্য, বর্ণ বৈষম্য, শ্রেণী বৈষম্য, জাতিভেদ দেখা যায় না। বিবাহের ক্ষেত্রে নিজের গোত্রের মধ্যে বিবাহ হয় না। মেয়েরা উপযুক্ত বিবাহের বয়স হলেই বিবাহ দেওয়া হয়, এদের মধ্যে বাল্য বিবাহের প্রচলন নেই। আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে যে সাঁওতাল সংস্কৃতিতে বিধবা বিবাহের প্রচলন বহু প্রাচীন কাল থেকেই রয়েছে। এই সংস্কৃতিতে যুগ পরম্পরা ধরে তাদের যে সংস্কার, সেই সংস্কারকে আজও তারা সংরক্ষণ করার যুগ পরম্পরায় সেই সংস্কার আজও তাদের মধ্যে ধরে রেখেছে। এই বলে আমার বিষয় আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সুষমা সোরেনকে। তিনি সাঁওতাল জনগোষ্ঠীর জন্ম, মৃত্যু ও বিবাহ নিয়ে যে বিভিন্ন রীতিনীতি, নিয়ম কানুন, আচার, সেইগুলো আমাদের সামনে তুলে ধরলেন। IBWTL2 এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বক্তা ইমদাদুল ইসলাম, তিনি কি উপস্থিত হয়েছেন? না, সম্ভবত উনি উপস্থিত নেই। পরের আচ্ছা, বক্তাকে আপনি ডেকে নিতে পারেন। পরের বক্তা সুশীল মান্ডি, কিন্তু তাকেও তো আমি উপস্থিত দেখছি না এখানে। আর সর্বশেষ বক্তা বোধহয় সিদ্ধেশ্বর টুডু। সিদ্ধেশ্বর টুডু, তিনি আছেন তিনি কি? কি রয়েছেন? সিদ্ধেশ্বর টুডু রয়েছেন কি? না, সম্ভবত নেই। না, আর কোনো বক্তাই নেই। তাহলে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যেতে পারি। আচ্ছা, এবার তাহলে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের কোনো প্রশ্ন থাকলে ডক্টর অনুপ কুমার মাঝি এবং সুষমা সোরেন যে দুটি প্রবন্ধ উপস্থাপন করলেন, তাদেরকে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। ঈশিতা মণ্ডল বলছি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, অনুপ স্যারের কাছে আমার একটা প্রশ্ন, যে শিকার উৎসব কি কোনো নির্দিষ্ট দিনে হয়? স্যার কি আছেন? অনুপ স্যার? হ্যাঁ, উনি তো উপস্থিত রয়েছেন। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি এই দিনটি নির্দিষ্ট, অবশ্যই। এটি প্রতি বৈশাখ মাসের যে পূর্ণিমা তিথি যেটা উপস্থিত হয়, সেই পূর্ণিমা তিথিকেই হচ্ছে শিকার উৎসবের নির্দিষ্ট দিন। হ্যাঁ, শোনা গেল? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, শোনা শোনা গেল। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সুষমা ম্যাম আছেন? হ্যাঁ, কি বল?
হ্যাঁ, বলছি আমার একটা শোনা কথা যে আহ, সাঁওতাল সমাজে একটা বিবাহের একটা রীতি প্রচলিত আছে, যেখানে আহ, বিবাহের আগে পাত্র পাত্রী একসঙ্গে থাকার অনুমতি পায়। এবার কিছুদিন থাকার পর তাদের যদি অ্যাডজাস্ট না হয় নিজেদের মধ্যে, তখন তারা বিবাহ নাও করতে পারে। আহ, মানে এই এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন তাহলে ভালো হয়। না, সেরকম এখানে নেই। তো অনেক সময় কি হয়, যেটা ইতুর সিঁদুর বাপলার ক্ষেত্রে সেই সময় কি হয়, মেয়েকে নিয়ে যাওয়া হয়, যাতে তাকে সিঁদুর ঘষে দেওয়া হয়, জোরপূর্বক নিয়ে গিয়ে সিঁদুর ঘষে দেওয়া হয়। এবং তারপরে বিবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে 5 জনের মধ্যে, যেটা পঞ্চভদ্র বাংলায় বলা হয়, আহ, মাঝি, নাইকে, জগমাঝি, গোডের, পারানি। তার মধ্যে জগমাঝি যিনি, উনি বিবাহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর ক্ষেত্রে যখন মেয়েটাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু মেয়ের সেটা বিবাহে তিনি রাজি নন, তাকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে। তো তিনি শ্বশুর বাড়িতে থাকেন। আহ কিন্তু মেয়েটি যদি বিবাহে রাজি না হয়, সেক্ষেত্রে মেয়েটির বাবা জগমাঝির কাছে আহ, খবর দেন যে আমার মেয়েকে জোরপূর্বক এই গ্রামে বা পাশের গ্রাম বা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আর সেখানে ওই মেয়ের গ্রামের যে জগমাঝি, তিনি পাত্রের যে বাড়ি, ছেলের যে বাড়ি, ওখানে জগমাঝির কাছে খবর দেন। তারপরে মেয়ের বাড়ির পরিবারের সাথে জগমাঝি ওখানে যান, ওই গ্রামের জগমাঝির কাছে, পাত্রের গ্রামের জগমাঝির কাছে। তিনি জগমাঝি আবার ওই যে বাড়িটা থেকে নিয়ে যাওয়া হয়েছে মেয়েটাকে, সেই বাড়িতে যাওয়া হয়। এবার পাত্র এবং পাত্রীকে মুখোমুখি বসানো হয়। সেক্ষেত্রে প্রথমেই জিজ্ঞেস করা হয় মেয়েটাকে যে সে বিবাহে রাজি কিনা। যদি মেয়েটি বিবাহে রাজি হয়, তাহলে তারপরে আরেকবার বিবাহের অনুষ্ঠান হয় সামাজিক ভাবে। আর যদি মেয়েটি বিবাহে রাজি না হয়, সেক্ষেত্রে আহ, তারা ছেলেটিকে, সে মেয়েটার মানে যারা গেছে তাদেরকে কিছু অর্থ দেওয়া হয় বা জরিমানা করা হয় ছেলেটাকে, এবং মেয়েটাকে নিয়ে আসা হয়। এক্ষেত্রেই তারা ওই বাড়িতেই একসাথে থাকে এই বিবাহে। কিন্তু আচ্ছা, স্বামী স্ত্রী হিসাবে একসাথে থাকে না, তাদেরকে আলাদা করে রাখা হয়। ধন্যবাদ আপনাকে। আর কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমরা আমাদের আলোচনা আজকের মতো এখানেই শেষ করবো। আশা করি আর কারোর কোনো প্রশ্ন নেই। মাননীয় সভানেত্রীকে অনুরোধ করবো আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের সভানেত্রী শিউলি বসাক, তাকে অনুরোধ করবো আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করার জন্য। এই অধিবেশনের যে দুজন বক্তা, ডক্টর অনুপ কুমার মাঝি এবং সুষমা সোরেন, দুজনকেই আমি ধন্যবাদ জানাই। এবং যারা এখানে শ্রোতারা উপস্থিত রয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ, এবং সঞ্চালক ঋত্বিক চক্রবর্তী মহাশয়কে আমার ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার পরের দিনের অধিবেশনে অবশ্যই দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আজকে এখানে অধিবেশন শেষ করছি। আবার ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে সেশন থেকে লিভ করার জন্য অনুরোধ করবো। হুম। রাতুল বাবু, হ্যাঁ রাতুল বাবু, উনি সম্ভবত অন্য সেশনেও রয়েছেন, হয়তো এখানে শুনতে পাচ্ছেন না।
রাতুল বাবু অথবা সঞ্চালক মহাশয়, ঋত্বিক বাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি আমরা কি এই গ্রুপটা কি লেফট করে আমরা অন্য গ্রুপে যেতে পারি হ্যাঁ, সেমিনার আপনি শোনার অন্য জন্য? কোনো সেশনে জয়েন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ করতে পারেন নিশ্চয়ই। আচ্ছা, অনেক ধন্যবাদ। হুম হুম।